আমার বাংলার মাটিতে রক্তাক্ত কেন, আমার ছেলেরা আমার সন্তানরা কেন প্রাণ দিবে, তাদের বুকে গুলি করা হচ্ছে, এর জন্য শত শত ভিডিও বেরিয়ে আসছে। র্যাবের প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে, পুলিশ প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে, সেনাবাহিনী প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে। তার চেয়ে বড় জিনিস হলো যে, তার চেয়ে বড় বিষয় এই মুহূর্তে যে যারা প্রাণ হারাচ্ছে তাদের প্রাণ তো তারা ফিরিয়ে দিতে পারবে না। এক দুই হলো এই সেনাবাহিনী, এই র্যাব, এই পুলিশ এটি অলরেডি প্র্যাকটিস করেছে, জাতিসংঘ র্যাবকে নিষিদ্ধ করে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্রতি এবার সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে দুদেশের কূটনৈতিক মহলে চলছে তোলপাড়। শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। Bangladesh remains tense, with some students having vowed to continue protests a day after the Supreme Court scrapped most of the government job quotas they were demonstrating against. Bangladesh is using all its might to control public anger. দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শিক্ষার্থীরা কিন্তু নতুন একটি আন্দোলন নিয়ে আবার নতুনভাবে মাঠে নেমেছে। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনার সামনে ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সেই সাথে গোলাম মাওলা রনি সাহেব কিন্তু কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে পারে। তো এই যে কথা ফাঁকফোঁক রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয়ছ করা। ছাত্র সমাজ তাদের প্রাণের এক দফা দাবি আদায়ের জন্য আমরা গত 2 মাস যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম কোটার যুক্তি সংস্কারের জন্য। আমরা মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা রেখে সর্বোচ্চ 5 এবং মুক্তিযোদ্ধা সন্তানদের পর্যন্ত সর্বোচ্চ 5% কোটা রেখে কোটার একটা স্থায়ী সমাধানের জন্য সংসদ আইন পাস করতে। এর জন্য আমরা অনেকদিন যাবত আন্দোলন করে আসছি, কিন্তু বিগত প্রায় 1 সপ্তাহ যাবত আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের এখন পর্যন্ত প্রথম আলো তথ্য অনুযায়ী আমরা দেখতে পেয়েছি প্রায় 190-এর অধিক প্রাণহানি ঘটেছে। সেখানে অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমাদের জানা মতো আমাদের যে তথ্য আছে আমরা কালেক্ট করছি, সেখানে সেই তথ্য প্রথম আলো যে দেওয়া তথ্য তার চেয়েও অনেক দ্বিগুণেরও বেশি হবে। সুতরাং এই যে বর্তমানে আমাদের স্পষ্ট 9টা দফার দাবি আছে, যে সরকার থেকে বা হাইকোর্ট থেকে যে রায় আসছে, সেই রায়কে আমরা ইতিবাচক হিসেবে দেখতেছি, তবে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না। কারণ আপনারা জানেন 2018 সালে ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা বাতিল করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আবার 5 বছর পর দেখলাম কলমের এক খোঁচা দিয়ে সেই রায়টা আবার প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে। এবারও যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তখন একটা বললো যে আন্দোলনের বিরক্ত হয়ে বাতিল করে দিয়েছে। এবারও যে বাতিল করা বা প্রজ্ঞাপন জারি করা, সেটাও যে বিরক্তির অংশ কিনা আমরা তার বিচারিতা বক্তব্যের কারণে ছাত্র সমাজ পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না। তাই আমরা যে চাই কোটা নিয়ে যেন আর কোনোদিনই তালবানা না হয়, সেই জন্য আমাদের আগের যে দফা ছিল কোটার স্থায়ী সমাধানের জন্য সংসদে আইন পাস করতে হবে। এর জন্য কিন্তু আমরা জরুরি অধিবেশন জারির জন্য মহান রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিছি। আমরা সেই দাবির প্রতি অনড় আছি, এবং পাশাপাশি যে আমাদের শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের বর্তমানে এক নম্বর দাবি হিসাবে পরিণত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীরা রয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা, পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে, অনতিবিলম্বে সেইগুলো প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান যে বিভিন্ন কর্মসূচি ছিল, আগামীতেও সেই কর্মসূচিগুলো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে যে রাজাগারের নাতিপুতি বলে একটা কটূক্তি করেছে, আমরা ছাত্র সমাজ সেই বক্তব্যকে, ছাত্র সমাজে যে কটূক্তিমূলক বক্তব্য করেছে প্রধানমন্ত্রী, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, জনগণের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, এর দায়ের জন্য গুলি করা হুকুমদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেইগুলো সবগুলো বাহিনী, প্রশাসনিক বাহিনীগুলোকে প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা মনে করছি এবং দেখতে পাচ্ছি যে বর্তমানে বিভিন্ন হামলা করে, মামলা দিয়ে আমাদের আন্দোলনের বিভিন্ন সমন্বয়কে গুম করা হয়েছে। আপনারা জানেন যে 2 জনকে গতকালকে আমরা পেয়েছি, এখনও অনেকে নিখোঁজ আছে, তাদের সন্ধান পাচ্ছি না। এই যে আমাদের আন্দোলনকারীদের উপর অব্যাহত টর্চার করা, মামলা দিয়ে হেনস্থা করা, তুলে নিয়ে যাওয়া, এগুলো সারা দেশে চলতেছে। আমরা চাই অনতিবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলমান যে নির্যাতন, জুলুম, এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি যে আমরা দাবি করছি যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন যদি বিশ্ববিদ্যালয়গুলোতে চলে, তাহলে এখানে আর শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না। আপনারা দেখেছেন আমাদের নিরীহ বোনরাও তাদের
হায়না যে আচরণ সেখান থেকে কিন্তু রক্ষা পায় নাই। এই সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যে মামলাগুলো দেওয়া হয়েছে সেখানে শিক্ষার্থীদের যেন এখানে কোনোভাবেই জড়িত না হয় সেই জন্য আমরা মনে করি মামলা থেকে ছাত্রদেরকে অব্যাহতি দিতে হবে। আমরা আপাতত হাইকোর্টের এই আপিল বিভাগকে যে রায়টা দিচ্ছে সেই রায়টাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, তবে পরিপূর্ণভাবে আস্থা বা বিশ্বাস রাখতে পারছি না। কারণ আমরা ইতিমধ্যে বলেছি, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু 2018 সালেও আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রজ্ঞাপন জারি করছে এবং হাইকোর্ট থেকে সেই আবার বাতিল করে দিচ্ছে। আমরা বর্তমানে কারণ নির্বাহী আবার আপিল ডিভিশন থেকে একটা কথা স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন বিয়োজন পরিমার্জন করতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয় করা হবে, যেটা 18 সালে আমাদেরকে বলা হয়েছে প্রজ্ঞাপন জারি আন্দোলন থেমে গেছে, তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা মনে করতেছি আবারও সেই ফাঁকফোকর রেখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হয়তো আগামীতে কেউ যদি এখানে হাইকোর্টে রিট করে সেক্ষেত্রে দেখা যায় আবার সেটা পুনর্বল নাও থাকতে পারে। সেই জন্য আমরা চাই, ছাত্র সমাজ মনে করি একমাত্র সংসদে আইনের মাধ্যমে সংসদে কোটার আইন যে 7% করছে, আমরা 5% চেয়েছিলাম, এটা নিয়ে আমাদের স্যাক্রিফাইস করতে পারি। 7% যেটা আছে সেটাকেই আপনারা সংসদে আইন করার মাধ্যমে কোটা একটা স্থায়ী সমাধান করা। আমরা ছাত্র সমাজ মনে করি কোটা নিয়ে আর আমরা কোনোদিন রাস্তায় নামতে চাই না, কোটা নিয়ে সরকারকেও তালবানা করতে দিব না। সেই জন্য আমরা কোটার যৌক্তিক যে আমার বাংলার মাটিতে রক্তাক্ত কেন, আমার ছেলেরা আমার সন্তানরা কেন প্রাণ দিবে, তাদের বুকে গুলি করা হচ্ছে, এর জন্য শত শত ভিডিও বেরিয়ে আসছে। র্যাবের প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে, পুলিশ প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে, সেনাবাহিনী প্রধানকে বিচারের সম্মুখীন হতে হবে। তার চেয়ে বড় জিনিস হলো যে তার চেয়ে বড় বিষয় এই মুহূর্তে যে যারা প্রাণ হারাচ্ছে তাদের প্রাণ তো তারা ফিরিয়ে দিতে পারবে না। 1, 2 হলো এই সেনাবাহিনী, এই র্যাব, এই পুলিশ এটি অলরেডি প্র্যাকটিস করেছে, জাতিসংঘ র্যাবকে নিষিদ্ধ করেছে। সেনাবাহিনীর জন্য কতগুলো রুলস অফ এঙ্গেজমেন্ট আছে। যদি শক্তি প্রয়োগ করতে হয় তাহলে সেটি হবে মিনিমাম ফোর্স। আর এই মিনিমাম পসিবল ফোর্স হলো যে প্রয়োজনে ছত্রভঙ্গ করার জন্য আকাশে গুলি করা অথবা হাঁটু নিচে গুলি করতে হবে। আর এরা বুকের মাঝে গুলি করছে, সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে এবং এটি ভিডিও আসতেছে। এই সেনাবাহিনী রণাঙ্গনে জন্ম হয়েছে, এই সেনাবাহিনীর অতীত ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল। 75-এ দেশি বিদেশি ষড়যন্ত্রকে তারা রুখে দিয়েছিল, যেটি নভেম্বরে হয়েছে। 7ই নভেম্বরে সেনাপ্রধানকে মুক্ত করে আমাদের দেশকে নতুন দিকে ধাবিত করেছিল। 90-এর যে গণ আন্দোলন হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। আজকে এই যে কারফিউ হলো, এই কারফিউর প্রাক্কালে যখন সেনাবাহিনী ডেপ্লয়েড হলো তখন জাতি আশা করেছিল, বিশেষ করে এই ছাত্রছাত্রীরা, কোমলমতি হাজার হাজার ছাত্রছাত্রী যখন তারা পুলিশ, র্যাব, বিজেপি, সোয়াট কিংবা ছাত্রলীগের গুলিতে যখন তারা নিহত হচ্ছিল তখন তারা আশা করেছিল যে সেনাবাহিনী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে রক্ষা করবে। তাদের হাতে কোনো অস্ত্র নেই। সেনাবাহিনীর কতগুলো নিয়ম আছে, এটি জাতীয় আন্তর্জাতিকভাবে সমানভাবে প্রযোজ্য। সেনাবাহিনী যখন জাতিসংঘে দায়িত্ব পালন করে কিংবা দেশে দায়িত্ব পালন করে, ইন এইড অফ সিভিল পাওয়ার, সেনাবাহিনীর জন্য কতগুলো রুলস অফ এঙ্গেজমেন্ট আছে। যদি শক্তি প্রয়োগ করতে হয় তাহলে সেটি হবে মিনিমাম ফোর্স। কিন্তু দেখা গেছে সেনাবাহিনীর সামনেই এই র্যাব, পুলিশ কিংবা ছাত্রলীগের লোকজন পাখির মতো গুলি করছে। সেনাবাহিনীর অফিসারকেও গুলি করতে দেখা গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে। সেনাবাহিনীর অফিসার, ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার বলছে যে আমরা নাশকতাকারীদেরকে আইডেন্টিফাই করছি। এইখানে এখন প্রশ্নবিদ্ধ সেনাবাহিনী জাতিসংঘ বাহিনী থেকে এক্সপ্লেনেশন পেয়েছে। তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে তোমরা ইকুইপমেন্ট ইউজ করছো, এপিসি ইউজ করছো, তোমরা গুলি করছো, তোমরা মানুষকে হত্যা করছো। সুতরাং এই সেনাবাহিনীকে এখন হোয়াইট হাউসে সেটি প্রশ্ন, কিংবা জাতিসংঘ হেডকোয়ার্টারের প্রশ্ন, সেটি বাংলাদেশেও প্রশ্ন। তাদের প্রতিনিধি বাংলাদেশে আছে, তারা দেখতে পাচ্ছে। সেনাবাহিনী যখন গ্রাউন্ডে আসছে তখন একটি বিশাল প্রশ্ন ছিল। যারা জানেন, ওয়াকিবহাল মহল যারা জানেন, ভগ্নিপতি যখন সেনাপতি হয় তখন কোনো একটি সেই রক্তছাড়া দিনগুলোর মতো করে এই জুলাই মাস আমাদের জীবনে এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আজকে যেদিন ভিডিও করছি, জুলাই মাসের 18 তারিখ, বৃহস্পতিবার, সারা বাংলাদেশে ছাত্রদের ডাকা, শিক্ষার্থীদের ডাকা একেবারে নতুন ধ্যান ধারণার, নতুন শব্দযুক্ত এবং এ নিউ স্পিরিচুয়াল স্প্রিট, একটি একেবারে সম্পূর্ণ নতুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একটি আন্দোলন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে চলছে এবং ক্রমশ এটি বেগবান হচ্ছে, ক্রমশ প্রচণ্ড গতিতে বেগবান হচ্ছে। এটা 71-এ সেই মার্চ মাসের 18 তারিখে কেমন হয়েছিল, যারা ওই সময়টাতে এই ঢাকা শহরে ছিলেন, আমি ছিলাম না, আপনারা বলতে পারবেন। কিন্তু আজকের দিনে যারা 71 দেখেছেন, যারা আজকের দিনে ঘরে বসে ছিলেন বা দূর থেকে দেখেছেন, তাদেরকে আমি বলছি, আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র অভিজ্ঞতা এবং আমার যে চাক্ষুষ দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা দিয়ে আমি যা দেখলাম, যা বুঝলাম, এমনটি আমি কোথাও দেখিনি।
পত্রপত্রিকায় হয়তো অনেক দেশের স্বাধীনতা আন্দোলন পড়েছি, আরব বসন্ত হয়েছে সেটা দেখেছি, রোমানিয়াতে নিকোলাই চশেস্কুর পতনের ঘটনা দেখেছি, স্পেনের ফ্রাঙ্কোর পতনের কাহিনী আমরা পড়েছি, এরপরে চিলিতে পিনোশের পতনের কাহিনী আমরা পড়েছি, ইন্দোনেশিয়ার সুহার্তো, আরও অনেকে, গাদ্দাফি, সাদ্দাম। সুদীর্ঘকাল তারা এই পৃথিবীতে দাপটের সঙ্গে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, উন্নয়নের বুলি তুলে জাতিকে বিভেদ বিসংবাদের মধ্যে ফেলে নিজের রস, কাম, ক্রোধ, কুকর্ম সব কিছু জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে সে সকল দুর্বৃত্তরা যখন বিদায় নিয়েছিল বা তাদের যখন পতন হয়েছিল, ঠিক সেই সময়টিতে কীরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে আমরা বলতে পারবো না। আমরা দেখেছি এবং আমরা এমনকি এই যে কয়েকদিন আগে শ্রীলঙ্কাতে যেটা হলো আমরা দূর থেকে দেখেছি, যখন সেই শ্রীলঙ্কা রাজাপাকসে পরিবারকে ধাওয়া করা হলো, তার চেলা চামুন্ডাকে মারধর করা হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, এবং সেই ঘটনার ৬-৭ দিন আগে সেই রাজাপাকসে পরিবারের চেলা চামুন্ডারা যে তাণ্ডব চালিয়েছে, পুলিশ মিলিটারি যে তাণ্ডব চালিয়েছে জনগণের উপর, সেগুলোকে জনগণ কিভাবে মোকাবেলা করেছে আমরা দূর থেকে দেখেছি, কিন্তু বুঝিনি। কিন্তু এই ঢাকা শহরে এখন আজকের দিনটিতে আমরা বুঝতে পেরেছি, একদিকে আমাদের টাকায় কেনা অস্ত্র, সেই অস্ত্রের ভিতরে ভরা গোলা বারুদ, গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, আমাদের টাকায় কেনা বড় বড় জলকামান, এবং যেগুলোকে বলা হয় আর্মার্ড ভেহিকেল, অস্ত্র সজ্জিত যে সকল মানে ট্রাক, পরিবহন গাড়ি পুলিশের রয়েছে, বিজিবি রয়েছে, সেইগুলো সব রাস্তায় নেমে আমাদেরকে এমন ভয় দেখানোর চেষ্টা করলো যে ভয় আপনারা হয়তো পাকিস্তান জমানাতে পেয়েছিলেন। তো পাকিস্তান জমানাতে সেই ভয়কে অতিক্রম করে আপনারা কয়জন রাস্তায় নেমেছিলেন সেটা আপনারা স্মরণ করেন। কিন্তু আজকের এই 5 বছরের বালক বালিকা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা কাঁধে কাঁধ মিলে সারা বাংলাদেশের গলিতে গলিতে রাজপথে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, যে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে, আপনারা কি সেই প্রতিরোধ হানাদার বাহিনীর বিরুদ্ধে করতে পেরেছিলেন? কিন্তু আজকের এই জমানাতে পুলিশকে, বিজিবিকে, ছাত্রলীগকে, যুবলীগকে, আওয়ামী লীগকে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের সহযোগী অন্যান্য যারা রয়েছেন তারা যেভাবে প্রতিহত করেছেন, এ এক বিস্ময়কর ইতিহাস বাঙালির। বারবার বাঙালিকে ভীরু বাঙালি বলে খেপানো হয়, বাঙালি কিছু করতে পারে না, বাঙালি আন্দোলন করতে পারে না, আন্দোলন কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারে। তো আজকের এই দিনটিতে আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পেয়েছে 133 গুনতে কত সময় লাগে, হাড়ে হাড়ে টের পেয়েছে কত ধানে কত চাল। ফলে কি হলো, আজকের এই দিনে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো, একটা নতুন 71-এর সৃষ্টি হলো। তো এখন এই যে একটা এত বড় বিপ্লব, এত বড় একটা আন্দোলন, এটি কি আজকের দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? প্রশ্নই আসে না। এটি বিস্ফোরিত হয়ে গেছে এবং এটির ধোঁয়া, এটির আগুন, এটির উত্তাপ, এই আগুন ধোঁয়া উত্তাপ দ্বারা যতক্ষণ না পর্যন্ত অন্ধকার, অন্ধকারের ডাকাত, অন্ধকারের চোর, অন্ধকারের বদমাশ এরা যতক্ষণ না পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। কেন? এর কারণ হলো একটি বিশেষ শ্রেণীর জুলুম এবং অত্যাচারের কারণে মানুষ মাহরুম হয়ে পড়েছিল, মানুষের সাহস একেবারে বস্তাবন্দি হয়ে পড়েছিল, মানুষের মন ভার হয়েছিল, মন বিক্ষুব্ধ হয়েছিল, মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল। বারুদ, প্রত্যেকটা মানুষের মন, 18 কোটি মানুষের মন যেন একটা বারুদের কারখানা হয়ে পড়েছিল। মানুষের জিহ্বা, মস্তিষ্ক সমস্ত কিছু একটা ভিন্নতর কিছু করার জন্য নিষ্পিস নিষ্পিস করছিল। ঠিক সেই জিনিসটি আজকের এই দিনে এসে একেবারে বিস্ফোরিত হয়ে গেল। গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত ঘটনা পরম্পরাগুলো একবার একটু চিন্তা করুন, কিভাবে জটিল থেকে জটিলতর হলো। আমি নিজের কাছে খুব আল্লাহ মাফ করুক, 2014 সনে যখন নির্বাচন হলো আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি এবং নির্বাচনের পরে আমি তৃতীয় মাত্রার টক শোতে গেলাম। তো সেখানে আমি একেবারে ঠিক সরকার শপথ গ্রহণ করলো, বললাম যে এই সরকারের জন্য সবচেয়ে ভালো হবে আজকের দিনে যদি পদত্যাগ করে একটি নতুন সরকার হাতে ক্ষমতা দেয়। এর কারণ হলো এই নির্বাচন দুর্গন্ধময়, প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের জন্য বোঝা,
এটি দিন যত যাবে তত পচতে থাকবে, দুর্গন্ধ ছড়াতে থাকবে, গ্যাস উৎপন্ন হতে থাকবে এবং আওয়ামী লীগের জন্য বিরাট দায় সৃষ্টি করবে। আজকের দিনে আওয়ামী লীগ পদত্যাগ করলে যত ক্ষয়ক্ষতি হবে 10 বছরে আরও বেশি হবে, 15 বছর পরে এই ক্ষয়ক্ষতি আরও বহু অংশে বেড়ে যাবে। আজকের এই অবস্থায় আওয়ামী লীগের কতটা পতন হবে, কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু সর্বনাশ যা হওয়ার এই দলটি রাজনীতির এবং এই দলটি নেতাকর্মীদের যে নাজেহাল হওয়ার যে অবস্থা, সেই সর্বনাশ কিন্তু ঘটে গেছে। এখান থেকে একেবারে অলৌকিক কিছু যদি না ঘটে, সাধারণত কেউ ফিরতে পারে না। যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামে কাঁপত, যে জমিন যুবলীগের নামে কাঁপত, আওয়ামী লীগের দাপটে যেখানে দিন রাত হয়ে যেত, রাত আবার দিনে পরিণত হয়ে যেত, তারা যেটা বলতো, তারা যদি বলতো এটা রাজাকারের বাচ্চা, সে রাজাকারের বাচ্চা হয়ে যেত, এটা মুক্তিযোদ্ধার বাচ্চা, এটা মুক্তিযোদ্ধার বাচ্চা হয়ে যেত। তো সেই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নেই। বড় বড় নেতা বা নেত্রী যে সকল ভিডিও ফুটেজ দেখছি, যেভাবে নিগ্রহের শিকার হয়েছে, যেভাবে অপমানের শিকার হয়েছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে সাধারণ শিক্ষার্থীরা, এটি এখন এক্সটেন্ডেড, মানে আরও বড় আকারে অন্য জায়গাতে বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যারা তাবেদার, যারা দালাল, যারা পোষ্য এবং যারা বিভিন্ন কোটাতে এই রাজনীতিতে এসে আওয়ামী লীগের ঘাড়ে ভর করে পুরো জাতির রক্ত সেই একেবারে জোকের মতো খাচ্ছে, তাদের সেই যে শোষণ, বঞ্চনা, অপমান, লাঞ্ছনা, এগুলোর হিসাব নেওয়ার সময় এসে গেছে। এবং এই হিসাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন, এই আন্দোলন থেমে থাকবে না, এই আন্দোলন থামবে না। যত শক্তি প্রয়োগ করা হবে, এই আন্দোলনের যে গতি পেয়ে গেছে, সেই গতি ক্রমশ বেগবান হতে থাকবে। এবং এই যে আমরা বলছি দ্বিতীয় ৭১, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এর মাধ্যমে যা কিছু অর্জন করা হবে, সেই অর্জন অতীতের যে কোনো অর্জনের চেয়ে সুন্দর হবে, সফল হবে, কমনীয় হবে, মোহনীয় হবে, আকর্ষণীয় হবে এবং সর্বশেষ শান্তিপূর্ণ হবে। এটাই মহান আল্লাহর দরবারে নিবেদন হিসেবে পেশ করে বিদায় নিচ্ছি। আসসালাম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।